নমস্কার, আমি সুভাষ সাহা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক সাকসেসিভ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। সাকসেসিভ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের শর্টকাট মেথড শেখার আগে দেখে নেব যে এতদিন অবধি যেই মেথড আমরা ইউজ করতাম সেই মেথডটা কী ছিল। দুটো পার্সেন্টেজ যদি বলে দিত, সেই পার্সেন্টেজের সাকসেসিভ ইনক্রিজ কিংবা ডিক্রিজ বের করতে গেলে এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম, যদি ইনক্রিজ বার করতে বলতো x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা ছিল সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা। যদি ডিক্রিজ বার করতে দিত x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে সাকসেসিভ ডিক্রিজের ফর্মুলা। সাপোজ দুটো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 20%, 30%, তাহলে সাকসেসিভ ইনক্রিজ যদি আমাকে বার করতে হতো কত পার্সেন্ট ইনক্রিজ করবে, ওভারঅল ইনক্রিজ কত পার্সেন্ট করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম 20% প্লাস 30% প্লাস 20 ইন্টু 30 বাই 100, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতাম এতদিন অবধি। তো এই ফর্মুলাতে কীভাবে করা যায় দেখি। 50 প্লাস 3 দুগুণে 6, তাহলে 56% হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ যদি ইনক্রিজ বার করতে বলতো। এই ফর্মুলাতে বার করা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যদি দুটো পার্সেন্টেজ বলে দেয় তাহলে এই ফর্মুলাতে বার করা সহজ, কিন্তু যদি পার্সেন্টেজের সংখ্যা বাড়তে থাকে, 3টে কিংবা 4টে পার্সেন্টেজ একসাথে বার করতে বলে সাকসেসিভ ইনক্রিজ কিংবা ডিক্রিজ, তখন এই ফর্মুলা বেশ ট্রিকি হয়ে যায়, তখন আলাদা আলাদা করে আমাকে ভেঙে বার করতে হয়। তো সেক্ষেত্রে অন্য কি ফর্মুলা বার করা যায় সেটা দেখে নেব। এখানে একটা প্রবলেম বলেছে যেখানে সাকসেসিভ ডিসকাউন্ট বার করতে হবে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। একটা দ্রব্যমূল্যের উপর প্রথমে 20%, একটা দ্রব্যমূল্যের উপর ধরে নিয়ে আমরা প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, তারপর দিয়েছে 30% ডিসকাউন্ট। ওভারঅল দ্রব্যমূল্যটা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে, তাহলে 20%কে যেই পার্সেন্টেজটা থাকবে সেই পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে ভেঙে নেব। তাহলে 20%কে যদি ফ্র্যাকশনে আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে পাবো 1/5। সেভাবে 30%কে যদি আমরা ফ্র্যাকশনে ভাঙি তাহলে সেক্ষেত্রে পাবো হচ্ছে 3/10। এখান থেকে আমরা যেটা করব, এই নিচের যে পোর্শনটা, এই নিচের পোর্শনটাকে আমরা এমআরপি বলে ধরে নিতে পারি। এমআরপি যদি হয় তাহলে এটা হচ্ছে এই এমআরপির ওপর কি হয়, ডিক্রিজ কিংবা ইনক্রিজ করে। ভ্যালু ডিক্রিজ কিংবা ইনক্রিজ আমরা যেটা পাই সেটা হচ্ছে এমআরপির ওপর পাই। তাহলে এমআরপি যদি 5 ইউনিট হয় তাহলে ইনক্রিজ কিংবা ডিক্রিজ কত করছে 1 ইউনিট। এখানে ডিসকাউন্ট বলেছে তাই আমরা ডিক্রিজটাকেই ধরছি বা কমে যাওয়াটাকে ধরছি। তাহলে এমআরপি আর যদি সেলিং প্রাইস, এখানে আমরা সেলিং প্রাইস এমআরপি ধরে নিলাম, এখানে ডিক্রিজ কিংবা ইনক্রিজের ক্ষেত্রে সেটা যা খুশি ডিক্রিজ কিংবা ইনক্রিজ হতে পারে, স্যালারি ডিক্রিজ ইনক্রিজ হতে পারে, কোনো আয়তক্ষেত্রের এরিয়ার ইনক্রিজ কিংবা ডিক্রিজ হতে পারে। আমরা একটা জাস্ট এখানে জাস্ট কোশ্চেনের সুবিধার্থে একটা জাস্ট এমআরপি ধরে নিয়েছি, এটা স্যালারি, ফার্স্ট স্যালারি, সেকেন্ড স্যালারি, এটা ধরলেও সেক্ষেত্রে অসুবিধা নেই। তো এমআরপি কি বলেছে, যদি 5 ইউনিট এমআরপি হয় তাহলে ডিসকাউন্ট বলেছে, তাহলে ডিসকাউন্ট যদি দেয় 5 ইউনিটের ওপর যদি 1 ইউনিট ডিসকাউন্ট হয়, এখানে 1 ইউনিট ডিসকাউন্ট হয়েছে, তাহলে 1 ইউনিট ডিসকাউন্ট হলে তাহলে এসপি কত দাঁড়াবে, 1 ইউনিট কমে যাবে। তাহলে 5 ইউনিট যদি এমআরপি হয় তাহলে 1 ইউনিট যদি ডিসকাউন্ট হয় তাহলে হবে হচ্ছে এসপি হচ্ছে 4 ইউনিট। সেম প্রসেসে 10 ইউনিট যদি এখানে হচ্ছে এমআরপি হয় আর যদি তার উপর 3 ইউনিট ডিসকাউন্ট হয়, 30% ডিসকাউন্ট বলেছে, তাহলে 3 ইউনিট ডিসকাউন্ট, তাহলে 3 ইউনিট ডিসকাউন্ট হলে কত হবে, 10 থেকে 3 বাদ গেলে হচ্ছে 7, এই দুটোকে গুণ করে দেবো, 5 আর 10 গুণ করলে হচ্ছে 50, 7 আর 4 গুণ করলে 28। এটা হচ্ছে ওভারঅল এমআরপি বেরোলো, ওভারঅল এমআরপি। তাহলে এই এমআরপির ওপর এসপি যদি হয়, ডিসকাউন্ট দিয়ে যদি এসপি হয় কত, তাহলে হচ্ছে 28 ইউনিট। এসপি মানে সেলিং প্রাইস। তাহলে আমাকে যদি এখানে কোথাও বার করতে বলতো যে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস কত হবে, দুবার যদি এই ডিসকাউন্ট দুটো দেওয়া হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে গেলে সেলিং প্রাইস হচ্ছে 28% দাঁড়াবে, 28% দাঁড়াবে। এখানে ইকুইভ্যালেন্ট করতে হবে, সেক্ষেত্রে 50%কে সেক্ষেত্রে 100% নিতে হবে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে একটা জাস্ট ইউনিট পেয়ে যাবো। তাহলে এখানে
ডিসকাউন্ট কতটা হলো, যদি হিসাব মতো এখানে যদি 50 ইউনিট যদি এমআরপি হয় তাহলে 28 ইউনিট হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 100 ইউনিট এমআরপি হলে সেলিং প্রাইস কত হবে, ওইভাবে আমরা সেলিং প্রাইসটা পার্সেন্টেজটা পেয়ে যেতে পারি এখান থেকে। তাহলে এখানে 50 ইউনিট হচ্ছে এমআরপি, সেলিং প্রাইস হচ্ছে 28 ইউনিট। তাহলে সেলিং প্রাইসের এমআরপি থেকে সেলিং প্রাইসের ডিফারেন্সটাই কি হয়, হচ্ছে ডিসকাউন্ট হয়। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে 22 ইউনিট। তাহলে ক্যালকুলেট করব কত পার্সেন্টে, যদি ক্যালকুলেট করতে হয় পার্সেন্ট সবসময় 100-র উপর ক্যালকুলেট করা হয়। তাহলে 50 ইউনিটে ডিসকাউন্ট পেয়েছি কত, 22 ইউনিট। তাহলে 100 ইউনিটে ডিসকাউন্ট কত হবে সেটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো ওভারঅল ডিসকাউন্ট। তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত, 44%। এই ক্ষেত্রে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আমরা ডাইরেক্ট সেলিং প্রাইস পেতে পারি, আর হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজটা আরো সহজে বার করতে পারলাম। এবার দেখি এই প্রবলেমটা এইরকম, এই মেথডটা যদি 4টে কোনো ডিসকাউন্ট থাকে, 4টে ডিসকাউন্ট কিংবা 4টে ইনক্রিজ যদি বলে, প্রাইস ইনক্রিজ করেছে কিংবা প্রাইস ইনক্রিজ করেছে 4বার যদি বলে, তাহলে সেক্ষেত্রে সুবিধাটা কি হয়, এই প্রবলেমের এই মেথডের সব থেকে সুবিধার দিকটা কি। তো এখানে বলেছে যে একটা দ্রব্যমূল্যের উপর 4টে ডিসকাউন্ট দিয়েছে। প্রথমে 12.12% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 9.11% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 11.19% ডিসকাউন্ট দিয়েছে, লাস্টে দিয়েছে 10% ডিসকাউন্ট। তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত হবে, ওভারঅল ডিসকাউন্ট আমাকে বার করতে হবে। তাহলে সেম প্রসেস, 12.12% সেটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি তাহলে সেক্ষেত্রে হবে 1/8। 9.11% এটাকে ফ্র্যাকশনে ভাঙলে পাবো 1/11। 11.19% এটাকে ফ্র্যাকশনে ভাঙলে পাবো 1/9। 10% এটাকে ফ্র্যাকশনে ভাঙলে পাবো 1/10। এখান থেকে আগের বারের মতো এমআরপি আর সেলিং প্রাইস এই দুটো টেবিল বার করবো। তাহলে এমআরপি যদি ডিক্রিজ, যেহেতু বলেছে ডিক্রিজ যখন বলেছে তাহলে বিয়োগ করবো। তাহলে এমআরপি যদি 8 ইউনিট হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 1 ইউনিট ডিক্রিজ করেছে তাহলে সেলিং প্রাইস হবে হচ্ছে 7 ইউনিট। এমআরপি যদি 11 ইউনিট হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 1 ইউনিট ডিক্রিজ করেছে এক্ষেত্রে, তাহলে সেলিং প্রাইস হবে হচ্ছে 10 ইউনিট। এখানে এমআরপি হচ্ছে 9 ইউনিট যদি হয় তাহলে সেলিং প্রাইস 1 ইউনিট ডিক্রিজ করেছে, তাহলে হচ্ছে 8 ইউনিট। এমআরপি এখানে 10 ইউনিট যদি হয় তাহলে সেলিং প্রাইস 1 ইউনিট ডিক্রিজ করেছে, তাহলে হচ্ছে 9 ইউনিট। এবার এই ক্ষেত্রে সেম প্রসেস করতে পারি, এই 4টে গুণ করে দিতে পারি। তো এই মেথডটার আরো একটা অ্যাডভান্টেজ কি, আমরা এই প্রসেসের ক্ষেত্রে যদি কখনো দুপাশে যদি একই ডিজিট পাই তাহলে ডিজিটগুলোকে আমরা কেটে দিতে পারি, যেহেতু আমরা এটা রেশিও বার করছি। তো রেশিও যেহেতু গুণের ক্ষেত্রে, যেহেতু আমরা এই দুটো রেশিও বার করছি, সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে যেহেতু একই ডিজিটগুলো কেটে যায়, তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট একই ডিজিটগুলো কেটে দিতে পারি, যেহেতু রেশিও মেথডে এটা বার করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা আরো অনেক ছোট হয়ে গেল এই মেথডে করলে। তাহলে এটা পেলাম হচ্ছে ওভারঅল এমআরপি, আর এটা পেলাম হচ্ছে ওভারঅল সেলিং প্রাইস। তাহলে ডিফারেন্সটা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট কত, 4 ইউনিট ডিসকাউন্ট হচ্ছে। এবার এই 4 ইউনিট ডিসকাউন্ট কার উপর ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট আমরা সবসময় এমআরপির উপর ক্যালকুলেট করি। তাহলে এমআরপি 11 ইউনিট হলে তাহলে ডিসকাউন্ট হচ্ছে 4 ইউনিট। এমআরপি যদি 100 ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্ট ক্যালকুলেট করে কত ইউনিট হচ্ছে সেটা বার করব। ক্যালকুলেট করে দেখি কত আসছে। তাহলে এই ক্ষেত্রে আসবে 36, আর ওদিকে 4/11। টোটাল ডিসকাউন্ট হচ্ছে 36.411। তাহলে ক্যালকুলেশনটা এতটাই সহজ হলো যে আমাকে প্রত্যেকটা 4টে স্টেপে, যদি আমি এক্সওয়াই মেথডে করতাম, আগের বারে যে এক্সওয়াই মেথড যেটা দেখিয়েছিলাম সেই মেথডে যদি আমাকে ডিসকাউন্ট বার করতে হতো, কিংবা যদি মাইনাস হবে এখানে প্লাস হবে না, যদি সেই প্রসেসে করতে হতো তাহলে আমাকে এই দুটোকে আগে করতে হতো, তারপর যেটা বেরোতো সেটার সাথে এইটা, তারপর যেটা বেরোতো সেটার সাথে এটা, তাহলে আমার 3টে প্রসেসে করতে হতো। আর যেহেতু ফ্র্যাকশন যখন চলে আসবে ক্যালকুলেশন আরো অনেক জটিল হয়ে যাবে। তো এই মেথডে করলে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনের জটিলতা থেকে আমরা বাঁচতে পারি। তো আরেকটা প্রবলেম দেখি, এটা দেখলাম কি ডিসকাউন্টের প্রবলেম। ডিসকাউন্ট ছিল বলে এখানে মাইনাস হলো, ঠিক আছে, এই যে এটা মাইনাস হলো ডিসকাউন্ট ছিল বলে। এবার আমরা একটা প্রবলেম দেখবো যেটা ইনক্রিজ বলেছে। এখানে কি বলেছে, এই প্রবলেমটা কি বলেছে, সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে। এতক্ষণ যেটা দেখলাম ডিক্রিজ, তাহলে সেম প্রসেসে 12.12 ডিক্রিজ ইনক্রিজ বলেছে, তাহলে কত পড়বো, 1/8। ফ্র্যাকশনটা ভেঙে নিলাম, 12.12 ওটাও 1/8। এখানে যেহেতু ইনক্রিজ বলেছে, আগেরটা ডিক্রিজ বলেছিল বলে বিয়োগ করেছিলাম, এখানে ইনক্রিজ বলেছে
যদি সাপোজ এমআরপির উপর ইনক্রিজ হয়, সাপোজ যদি জেনারেলি হয় না এমআরপির থেকে কম দামি হয় সেলিং প্রাইসে, এখানে আমি জাস্ট প্রবলেমটার সুবিধার্থে আমি এটাকে ধরে নিলাম যে এমআরপির ওপর ইনক্রিজ করেছে হয়তো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এমআরপি যদি 8 হয় তাহলে ইনক্রিজ যদি করে 1%, 1 ইউনিট ইনক্রিজ করেছে, তাহলে 1 ইউনিট ইনক্রিজ করলে সেলিং প্রাইস হবে হচ্ছে 9 ইউনিট। সেম প্রসেসে এই ক্ষেত্রে এখান থেকে পাবো কি 8 ইউনিট হচ্ছে এমআরপি, 1 ইউনিট হচ্ছে ডিগ্রি ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ করেছে বলে প্লাস করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটাকুটি করার কিছু নেই, ডাইরেক্ট গুণ করে দেবো 8 8 64, 9 9 81। ডিফারেন্স কত পাচ্ছি, ডিফারেন্স পাচ্ছে হচ্ছে 17 ইউনিট। এটা হচ্ছে কি, এটা ইনক্রিজ, এবার ডিক্রিজ নয়, যেহেতু এখানে বেড়েছে ইনক্রিজ। আচ্ছা, ইনক্রিজ হোক আর ডিক্রিজ হোক, ক্যালকুলেট করবো কিসের ওপর, ক্যালকুলেট করবো হচ্ছে এমআরপির ওপর। তাহলে এমআরপির ওপর যদি ক্যালকুলেট হয় তাহলে কত হবে, 100%-এর ওপর ক্যালকুলেট করে তাহলে পার্সেন্টেজ পাবো, দেখি কত আসছে। তাহলে যদি 4 দিয়ে কাটি, 4 16 64, 4 25। আচ্ছা, এখানে গুণটার ক্ষেত্রে আমরা একটা মেথড অ্যাপ্লাই করতে পারি। গুণের ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক রয়েছে, ডাইরেক্ট আমরা এটাকে ভেঙে ভেঙে না করে, যদিও শর্টকাট ট্রিকে একটা বিভিন্ন গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কি কি শর্টকাট মেথড অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কের প্রবলেমগুলোকে আরো শর্টে করতে পারবো, সেই প্রসেসটা একটা আলাদা ভিডিও, সেপারেট ভিডিও করে দেখিয়ে দেবো। আর কি কি প্রবলেমগুলো, কি কি ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে মুখস্থ রাখলে আমাদের প্রবলেমগুলো আরো সহজে সলভ হবে বা ক্যালকুলেশন থেকে বেরোতে পারবো, সেই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেবো। যেমন এই ফ্র্যাকশনগুলো খুব কমন পার্সেন্টেজ, এই কমন পার্সেন্টেজগুলোকে বারবার করে আমাকে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে রিপিট হয়। তো সেক্ষেত্রে আমরা এই ফ্র্যাকশনগুলোকে আমরা মুখস্থ রাখতে পারি। এরকম কি কি ফ্র্যাকশন হতে পারে যেগুলোকে মুখস্থ রাখলে আমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে, সেগুলো আলাদা সেপারেট ভিডিও করবো। তার আগে দেখিয়ে দিই একটা গুণ করাটা কি করতে পারি, 2 ডিজিটের গুণ সহজে কি করে করতে পারি। লাস্ট 2 ডিজিটকে গুণ করে দেবো, 5 7 35, 5 হাতে থাকলে 3, কোনাকুনি গুণ করবো, 5 একে 5, 7 2 14, যোগ করব, যোগ করলে 14 আর 5 19, 19 আর 3 হচ্ছে 22, 22 2 হাতে থাকলে 2, 2 একে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে 425, 425 ওপরে কত আসছে 425 আর নিচে আসছে 16। এটাকে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি প্রথমে যাবে হচ্ছে কত, 2 দিয়ে তারপরে 6 9/16। এটা হচ্ছে ইনক্রিজ। দুবার পরপর দুটো যদি সাকসেসিভ ইনক্রিজ হয় তাহলে ওভারঅল ইনক্রিজ দাঁড়াচ্ছে এটা। ফ্র্যাকশনের ক্ষেত্রে কত সহজে আমরা ফ্র্যাকশনটা বার করতে পারছি, ক্যালকুলেশনের জটিলতা আমরা কতটা এড়িয়ে যেতে পারছি এই মেথডের জন্য। আরেকটা প্রবলেম দেখবো, এই মেথডটাকে আমরা কি করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট এখানে একটা মেথড দেখাবো, এরপর কম্পাউন্ড ইন্টারেস্ট যখন আমরা প্রবলেমগুলো শিখবো তখন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই প্রবলেমগুলোকে আরো ডিটেলসে শিখবো। এখন একটা প্রবলেমের ক্ষেত্রে দেখায় কি বলেছে, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে হবে, আর কি বার করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। বলে দিয়েছে কি, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 16.23%, টাইম পিরিয়ড বলে দিয়েছে 2 ইয়ার, আর বলে দিয়েছে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট মিনস অ্যামাউন্টের মধ্যে কি কি থাকে, অ্যামাউন্টের মধ্যে থাকে প্রিন্সিপাল আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো মিলে হয় হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। এবার সেম প্রসেস, রেট অফ ইন্টারেস্ট 16.23%, 16.23%কে যদি আমরা ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, 1/6 কমন ফ্র্যাকশন এগুলো, ঠিক আছে। তাহলে 1/6 হচ্ছে যদি হয়ে থাকে তাহলে ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল আর অ্যামাউন্টের, যদি এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট ক্যালকুলেট করি তাহলে ফার্স্ট ইয়ার এটাকে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরি তাহলে এইটা হবে হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারেস্ট, মানে 6%-এর ওপর যদি এই রেশিওতে 6 ইউনিটের ওপর এই রেশিওতে যদি এই পার্সেন্টেজে যদি ইন্টারেস্ট দেয় তাহলে 1 ইউনিট ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে 6 টাকা যদি আমি খাটাই তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট পাবো 1 টাকা। তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াবে, অ্যামাউন্টের ক্ষেত্রে কি বলেছিলাম যে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট এই দুটো মিলে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 6 টাকা যদি প্রিন্সিপাল হয়, অ্যামাউন্ট যদি ইন্টারেস্ট কত পাচ্ছি 1 ইউনিট, তাহলে ইন্টারেস্ট যদি 1 ইউনিট হয় তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াবে 7 ইউনিট, যোগ হচ্ছে মানে ইনক্রিজের ফর্মুলা ফেলবো। তাহলে এটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সেম প্রসেস, এইটা পেলাম। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেহেতু 2 বছর বলেছে বলে তাই 2বার রিপিট হচ্ছে। এখানে যদি 3 বছর বলতো তাহলে 3বার রিপিট করতাম, ঠিক আছে। যাই হোক, এখানে 3 বছর বলেনি, 2 বছর বলেছে তাই 2বার রিপিট করলাম প্রসেসটাকে।
তাহলে গুণ করবো, কাটাকুটি করার কিছু নেই, গুণ করে দিলাম 6 6 36, 7 7 49। এটা কি দাঁড়ালো? এটা পেলাম হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, মানে যেটার মধ্যে লুকিয়ে রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এখান থেকে যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্টকে বাদ দিয়ে দিই, 49 থেকে 36কে যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত? 13। তাহলে এই 13টা কি পাচ্ছি? প্রিন্সিপাল অ্যামাউন্টকে যদি বাদ দিয়ে দিই তাহলে পরে থাকছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এইগুলো যাই বার করছি না কেন, এটা একটা ইউনিটে বার করছি, ঠিক আছে? এটা এক্সাক্ট অ্যামাউন্ট নয়, এক্সাক্ট অ্যামাউন্টকে ট্যালি করে বার করবো। তো এখানে অ্যামাউন্ট বলে দিয়েছে হচ্ছে 1470। 1470, এখানে আমার অ্যামাউন্ট বেরিয়েছে 49। তাহলে 49 ইউনিট ইকুয়াল টু 1470 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1470 বাই 49। 7 দিয়ে কাটাকুটি করতে পারি, 7 7 49, 2 1 0, আবার কাটলে কত হয়? 3 30। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 টাকা। এখানে কি কি বার করতে হবে? প্রথমে প্রিন্সিপাল বার করতে বলেছে। প্রিন্সিপাল আমি পেয়েছি 36 ইউনিট। তাহলে প্রিন্সিপাল যদি 36 ইউনিট হয়, এক এক ইউনিটের ভ্যালু হচ্ছে 30 রুপিস করে। তাহলে 36 ইউনিটের ভ্যালু কত? 36 ইউনিটের ভ্যালু হবে হচ্ছে 1080 রুপিস। প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে গেছি, আসল টাকাটা পেয়ে গেছি। আর কি বার করতে বলেছে? আর কি বার করতে বলেছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কত, মানে ইন্টারেস্ট কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি এখান থেকে? 13 ইউনিট। তাহলে 13 ইউনিটের ভ্যালু কত? পার ইউনিটের ভ্যালু হচ্ছে 30 টাকা করে। তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে 39 এত টাকা। এটাই অ্যান্সার। এত সহজে এটাকে বার করতে পারি, যে কোনো ফর্মুলার মেথডে গেলাম না, ডাইরেক্ট আমরা জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমরা এই প্রসেসগুলোতে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে এতগুলো অঙ্ক হয়ে গেল। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই সিরিজটা এখন কন্টিনিউ চলবে। প্রত্যেকটা ম্যাথের প্রবলেমগুলো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো সলভ করবার, প্রত্যেকটা প্রবলেম এই অ্যাপ্রোচেই সলভ করবো, যেখানে শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করা যায়। আর কীভাবে কী কী প্রসেস অ্যাপ্লাই করলে আরও আমরা কম সময়ের মধ্যে আরও বেশি অঙ্ক করতে পারবো পরীক্ষা হলে, সেই সমস্ত প্রত্যেকটা বিষয়গুলোকে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো যদি প্রবলেম থাকে, যদি কোনো ডাউট থাকে যেই ডাউটগুলোর জন্য, তাহলে কমেন্ট সেকশানে জানিও। সেই ডাউট নিয়ে দরকার হলে আমরা আলাদা সেশনে সেই সমস্তগুলোকে আলোচনা করবো, সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।